China. 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 রাতের বেইজিং টিয়েনমেন স্কোয়ারের মাঝখানে উঠছে লাল পতাকা। তার কেন্দ্র জুড়ে 5টি তারা, যেন প্রতিটি তারাই ঘোষণা করছে আমরাই নতুন সূর্য, আমাদের আলোয় জ্বলবে পৃথিবী। বিস্তীর্ণ শহর জুড়ে ছুটে চলছে হাজারো গাড়ি, ঝলমল করছে কাচের টাওয়ার। একসময় কৃষিভিত্তিক সমাজ আজ পরিণত হয়েছে লোহা, কোড আর কৃত্রিম বুদ্ধিমত্তার নগরীতে। এ যেন মানব সভ্যতার এক নতুন অধ্যায়, যেখানে মাও সেতুংয়ের বিপ্লবের জায়গায় এসেছে শি জিনপিংয়ের নীরব উচ্চাভিলাষ। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আজ আমরা এক জাতির পুনর্জন্মের গল্প আপনাদের শোনাবো। চলুন তাহলে ড্রাগনের দেশ থেকে ঘুরে আসা যাক। চীনের গল্পটা কেবল উন্নতির নয়, এটি এক পুনর্জন্মের গল্প। একসময় পশ্চিমাদের দিয়ে অপমানিত, উপনিবেশে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া এক জাতি আজ সেই একাই পশ্চিমাকে তার মুঠোয় ধরতে চাইছে। কি অদ্ভুত, তাই না দর্শক? একসময় যে জাতি পেছনে ছিল, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করছিল, তারাই এখন ভবিষ্যতের কর্ণধার হয়ে উঠছে। তারা যুদ্ধক্ষেত্রে বন্দুক নয়, ব্যবহার করছে অর্থনীতি, প্রযুক্তি আর তথ্যের অস্ত্র। তাদের সৈন্যরা এখন সৈনিক নয়, বরং এক একজন ইঞ্জিনিয়ার, এক একজন ব্যবসায়ী আর সিলিকন সার্কিটে কাজ করা কোডার। যুদ্ধক্ষেত্র আর মাটিতে নয়, তা যাচ্ছে ডেটা সেন্টার আর স্টক এক্সচেঞ্জের পর্দার আড়ালে। একটি নীল নকশা চলছে, ধীর, নিঃশব্দ, কিন্তু অতি সূক্ষ্মভাবে সাজানো। এখানে নীল নকশা বললে ভুল হবে। তারা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, বিশ্বকে ডমিনেট করার জন্য, বাণিজ্য ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার জন্য যা যা করার তাই করছে। যেখানে একদিকে তারা তৈরি করছে নতুন সিল্ক রোড, অন্যদিকে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে গড়ে তুলছে দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা। পৃথিবীর মানচিত্রের কোণে কোণে এখন চীনের ছায়া, আফ্রিকার কঙ্গো থেকে শুরু করে ল্যাটিন আমেরিকার বন্দর পর্যন্ত। শ্রীলঙ্কার হাম্বারটোনার নোঙর করা জাহাজ, পাকিস্তানের গাওয়াদার বন্দর, এমনকি বাংলাদেশের পদ্মা সেতু যে নির্মাণ হয়েছে বৃহৎ, সেইগুলো প্রকল্প এগিয়ে যাচ্ছে চীনেরই হাত ধরে। এছাড়াও বহু দেশে, বিভিন্ন আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশে তাদের এই কার্যক্রম, বড় বড় প্রকল্প কিন্তু কাজ চলছে। তবুও বিশ্ব চোখ বন্ধ করে আছে তাদের দিক থেকে। তারা যেন দেখেও না দেখার ভান করে। কেউ যদি পাশ্চাত্যের চেয়ে এগিয়ে যায়, ইউরোপের চেয়ে এগিয়ে যায়, তারা তাও সেটা স্বীকার করতে চায় না। তারা নিচু চোখেই দেখে। সেটা তো অবশ্য চীনের কিছু যায় আসে না। চীন আগ্রাসী নয়, বরং অর্থনৈতিকভাবে উদার বলে নিজেদের উপস্থাপন করছে, কিন্তু বাস্তবতা অনেক গভীর। এটি শুধু বাণিজ্যের জন্য নয়, এটি এক সাম্রাজ্যিক কৌশল, যেখানে প্রতিটি ঋণ, প্রতিটি প্রযুক্তি, প্রতিটি চুক্তির পেছনে লুকিয়ে আছে একই উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? বিশ্বকে নরমভাবে দখল করে নেওয়া। একটি প্রশ্ন আজ ধীরে ধীরে উকি দিচ্ছে, আমরা কি 21শো শতাব্দীর এক নতুন সাম্রাজ্যের উত্থান দেখছি? আপনার কি মনে হয় দর্শক? আমাদের কমেন্টে জানাবেন। যেখানে রাজা মুকুট পরে না, বরং তার রাজত্ব চলে অ্যালগরিদমে, সাপ্লাই চেন আর ঋণ নীতির মাধ্যমে। 1949 সালে মাও সেতুং যখন ঘোষণা করলেন পিপল রিপাবলিক অফ চায়না, তখন সে দেশটি যুদ্ধ বিধ্বস্ত, দারিদ্র্যপীড়িত এবং আন্তর্জাতিক অঙ্গনে একেবারেই অপ্রাসঙ্গিক ছিল। কিন্তু 70 বছর পর একই দেশ মানচিত্রে সে একই জায়গায় রয়েছে, কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। অনেক ক্ষেত্রে তারা পৃথিবীর 1 নম্বর যে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে অর্থনীতি, তাদেরকেও ছাড়িয়ে গিয়েছিল। তাই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য এখন বড় হুমকি। এটি কেবল অর্থনীতির গল্প নয়, এটি পরিকল্পিত ক্ষমতা অর্জনের গল্প। চীনের নেতারা বুঝেছিলেন যুদ্ধ নয়, প্রযুক্তি হবে ভবিষ্যতের অস্ত্র। তারা কিন্তু ঠিকই বুঝেছিলেন। তাই 80-র দশকে ড্যাং জিওপিং ঘোষণা করলেন, হাইড ইয়োর স্ট্রেংথ, বাইড ইয়োর টাইম। যদি আমি এটা বাংলায় বলি, তোমরা শক্তি গোপন রাখো, সময়ের অপেক্ষা করো।
কি মূল্যবান কথা। আর এই নীতির ফলে চীন নিঃশব্দে গড়ে তোলে এক বিশাল শিল্প সাম্রাজ্য, যেখানে বিশ্বের প্রায় প্রতিটি পণ্যের উৎপত্তি কি লেখা থাকে, মেড ইন চায়না। 2013 সালে শি জিনপিং ঘোষণা করলেন চীনের সর্ববৃহৎ ভূ রাজনৈতিক পরিকল্পনা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI, যেটাকে আমরা সংক্ষেপে বলি। উদ্দেশ্য কি এটার? উদ্দেশ্য হচ্ছে চীন থেকে ইউরোপ পর্যন্ত এক বিশাল বাণিজ্যিক করিডোর তৈরি করা, কিন্তু বাস্তবে এটি অর্থনৈতিক দখলের নেটওয়ার্ক। এটা বুঝতে কারো বাকি থাকেনি। পাকিস্তানের গাওয়াদার বন্দর, শ্রীলঙ্কার হাম্বারটোটায় বন্দর লিজ, আফ্রিকায় অবকাঠামো ঋণ, সব মিলিয়ে এটি এক ঋণ জালে আটকে ফেলার অভিন্ন কৌশল, যেখানে অর্থনীতি কূটনীতির অস্ত্র হয়ে দাঁড়ায়। চীন আজ 150টিরও বেশি দেশে বিনিয়োগ করেছে। 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালায়, তখন গোটা বিশ্ব মস্কোর বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে, কিন্তু এক দেশ নীরবে পাশে থাকে, রাশিয়া। সেই দেশটি হচ্ছে চীন। চীন ভালো করে জানে রাশিয়া এখন বিশ্বের চোখে উপদ্রব বা যত বাজে খেতাব রাশিয়াকে দেওয়া হয়, কিন্তু সামরিক ও জ্বালানি শক্তিতে এখনো অপরিহার্য একটি নাম। তাই তারা গড়ে তোলে নো লিমিটস পার্টনারশিপ, অর্থাৎ সীমাহীন বন্ধুত্ব। তাদের মধ্যে যে কোনো ডিল যে কোনো সময় হতে পারে, সীমার কোনো থাকবে না, যে যত ইচ্ছা তত বছর, মানে যেটাকে আনলিমিটেড ইয়ার। এই বন্ধুত্বের উদ্দেশ্য একটাই, পশ্চিমা আধিপত্য ভেঙে বহুমেরু বিশ্ব ব্যবস্থা গড়া। চীন সরাসরি যুদ্ধ করে না, কিন্তু রাশিয়ার যুদ্ধ থেকে লাভ তোলে, সস্তা তেল কিনে। পশ্চিমের মনোযোগ ইউরোপে আটকে রাখে, আর এশিয়া আফ্রিকায় নিজেদের প্রভাব বিস্তার করে। বেইজিং জানে যখন বিশ্ব মস্কোর দিকে তাকিয়ে আছে, তখন ড্রাগন নিঃশব্দে প্রসারিত হচ্ছে, মানে তারা এগিয়ে যাচ্ছে। আজ যুদ্ধ শুধু বন্দুক বা মিসাইলে হয় না, যুদ্ধ হয় ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে আমরা AI বলে থাকি, আর নজরদারি ব্যবস্থায়। হুয়াই, টিকটক, ZTE, এই নামগুলো শুধু ব্র্যান্ড নয়, এগুলো চীনের ডিজিটাল সাম্রাজ্যের প্রতীক। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ অজান্তে চীনের ডেটা ইকোসিস্টেমে অংশ নিচ্ছে। তাদের আচরণ, পছন্দ, ভয়ের ধরন সবই অ্যালগরিদমে রূপান্তরিত হয়ে ফিরে যাচ্ছে বেইজিংয়ের সার্ভারে। এ যেন ডিজিটাল উপনিবেশিবাদ, যেখানে সৈন্য দরকার নেই, একটা স্মার্টফোনই যথেষ্ট। আপনার হাতে যে স্মার্টফোনটি আছে দেখেন, ওখানেও মেড ইন চায়না, কোনো না কোনোভাবে চায়না থেকে সেটা এসে থাকে। তাই আপনি চায়নাকে ইগনোর করতে পারবেন না। আমেরিকা এখনো বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি, কিন্তু চীনের কৌশল সামরিক নয়, তাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক। চীন তৈরি করছে বিকল্প বিশ্ব ব্যবস্থা, ব্রিক্স, SCO, AIIB এর মতো সংগঠনের মাধ্যমে। এ ধরনের কিছু পাওয়ারফুল সংগঠন করেছে তারা, যাতে রাশিয়া রয়েছে, ভারত রয়েছে, তুরস্ক রয়েছে, ইরান রয়েছে, ব্রাজিল রয়েছে, লাতিন আমেরিকার আরও কিছু দেশ, আফ্রিকার কিছু দেশ রয়েছে। তাদেরকে নিয়ে শক্তিশালী জোট করছে তারা, কিন্তু জোটটা হচ্ছে অর্থনীতিক। দর্শক, আপনাদের মনে আছে কিছুদিন আগে চীনে SCO সম্মেলন হয়েছিল, সেখানে রাশিয়া ন্যাটোর আদলে একটা সামরিক জোট করতে যাচ্ছে, যেখানে আমি যে দেশগুলোর নাম বললাম তারা থাকবে, কিন্তু চীন এখানে অর্থনীতির দিকটা দেখছে। তারা চাচ্ছে বিশ্ব ব্যাংক, IMFI এদের বিকল্প চীনা মুদ্রায় তৈরি করার জন্য। ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন তো? তাহলে একটা ভারসাম্য আসবে, ডলারের বিপরীতে চীনের মুদ্রা দাঁড়িয়ে পড়বে। এই কথাগুলো আমার এখন আপনাদের কাছে অকল্পনীয় মনে হতে পারে, কিন্তু কিছুটা সময় যাক, আপনারা দেখবেন এই ঘটনাই ঘটতে যাচ্ছে, কারণ চীন সেভাবে নিজেকে প্রস্তুত করে তুলেছে অলরেডি। এখন শুধু রেজাল্টটা সবার সামনে আসা বাকি আছে। যেটা বলছিলাম, ডলার ভিত্তিক অর্থনীতির বদলে তারা গড়ে তুলছে ইউয়ান কেন্দ্রিক বাজার। এটি এক নতুন চিন্তার বিপ্লব, যেখানে পশ্চিমের গণতন্ত্রের মডেল চ্যালেঞ্জের মুখে। আর চীনের শৃঙ্খলিত কর্তৃত্ববাদ জনপ্রিয় হচ্ছে আফ্রিকা ও এশিয়ার বহু দেশে। চীন হয়তো সরাসরি রাজা হতে চায় না, তাদের লক্ষ্য হচ্ছে নিয়ন্ত্রণ হাতে নেওয়া। যেমন নদী পাহাড়কে ঘিরে চলে কিন্তু তাকে সরায় না, তেমনি চীন চাইছে বিশ্ব ব্যবস্থাকে ঘিরে রাখতে,
নিয়ন্ত্রণে রাখতে, নিজের ছন্দে চালাতে। আর রাশিয়া সেই পথে সহযাত্রী, কিন্তু প্রকৃত চালক একটাই, সে হচ্ছে বেইজিং। আজ পৃথিবীর প্রতিটি সংকটে ইউক্রেন, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, এমনকি আফ্রিকাতেও একটি ছায়া ঘুরে বেড়াচ্ছে। সেই ছায়ার নাম চীনের বিশ্ব দখলের নীল নকশা। ইতিহাস বলে প্রতিটি সাম্রাজ্য একদিন পড়ে যায়, কিন্তু ইতিহাস এটাও বলে প্রতিটি পতনের আগে থাকে একটা সময় যখন সবাই ভাবে এবার হয়তো নতুন রাজা আসছে। আজ প্রশ্ন শুধু একটাই, এই রাজা কি ড্রাগন নাকি এক ডিজিটাল ছায়া? ইতিহাসের প্রতিটি সাম্রাজ্যই একদিন শুরু হয়েছিল এমন নিঃশব্দে। রোম, ব্রিটেন, আমেরিকা প্রত্যেকেই প্রথমে বাণিজ্যের হাত ধরে এসেছিল, তারপর সামরিক শক্তি নিয়ে ছড়িয়ে পড়েছিল পৃথিবীময়। এবার সেই ইতিহাস যেন পুনরায় লিখছে এক নতুন নাম, চীন। এটাই সেই গল্প যেখানে পৃথিবী আবারও ভাগ হয়ে যাচ্ছে দুই ভাগে, একদিকে আমেরিকা ও তার মিত্ররা, অন্যদিকে চীন ও রাশিয়া, এবং মাঝখানে দাঁড়িয়ে আমরা দেখছি, শুনছি, কিন্তু হয়তো বুঝতে পারছি না এক নীরব বাণিজ্য যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যার ভবিষ্যৎ রাজা হয়তো রিপাবলিকান অফ চীন, যাকে আমরা চীন বলে থাকি। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠান আপনাদের কেমন লাগে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ বিদায় নিচ্ছি, কিন্তু আমি কাজল হায়দার কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে, কিন্তু ভিন্ন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।